অনেক একটি কথা জানতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে একটা ইউটিউব লাইভে এসেছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম। তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ যে আমি আজকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এরই মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে তিনি জামাতে ইসলামীকে, হিজবুত তাহরিরকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করছেন, তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার একটা দূরভিসন্ধি তার মধ্যে রয়েছে। আর অন্যদিকে হচ্ছে আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সেনা প্রধানকে নিয়ে যে গুঞ্জন চলতিছে এর সত্যতা কতটুকু? সেনা প্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে না সরানো পর্যন্ত সন্দেহ থেকেই যাচ্ছে, যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। অলরেডি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু উকি মারতেছে এবং সমন্বয়কদেরকে অলরেডি 3 জনকে হত্যাও করেছে। দীর্ঘদিন ক্ষমতায় আওয়ামী লীগ থাকার কারণে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের অনেক লোকে কিন্তু এখনও আছে। তারা কিন্তু যে কোনো সময়ে চারপাশ থেকে কিছু একটা করতে পারে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে এরই মধ্যে দুটি ধারণা বা দুটি মতবাদ মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে তিনি জামাতে ইসলামীকে, হিজবুত তাহরিরকে অথবা স্বাধীনতা বিরোধী শক্তিকে তিনি প্যাট্রোনাইজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করছেন, তাদের সঙ্গে একই সাথে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় আনার একটা দূরভিসন্ধি তার মধ্যে রয়েছে। আর অন্যদিকে হচ্ছে একেবারে বিপরীত, তিনি ভারতের তাবেদারি করছেন, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি কাজ করছেন। এবং এই যে দুটি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি রয়েছে, যেসব যুক্তি পক্ষ বিপক্ষে যুক্তির মধ্য দিয়ে দুটি ধারণা সম্পর্কে মানুষ যার যার অবস্থান নিতে পারে। এমন একটা অবস্থায় সেনাবাহিনী প্রধান রয়েছেন। যেহেতু তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি, ডক্টর ইউনূসের পাশাপাশি বাংলাদেশকে ভয়ঙ্কর একটা রক্তাক্ত অধ্যায় থেকে তিনি উদ্ধার করেছেন। এখন তিনি কি করতে যাচ্ছেন সেদিকে সবার দৃষ্টি। নতুন করে যেটি আলোচনা চলছে তা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার যে 43 মিনিটের বৈঠক বলি বা আলোচনা বলি, সাক্ষাতের মধ্য দিয়ে সেখানে কি আলোচনা হলো, কি ধরনের কথাবার্তা হলো, নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের কৌতূহল, প্রশ্ন। এই বিষয়ে আমি নিজেও আপনাদের সঙ্গে কথা বলেছি আপনাদের সামনে। এখন এই বিষয়ে আসলে আন্তঃবাহিনীর সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে ফর্মালি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কী ধরনের আলোচনা হলো তারা স্রেফ জানিয়ে দিয়েছে যে এটি আসলে সৌজন্য সাক্ষাৎ। কিন্তু আমরা তো আসলে সহজে এটি মেনে নিতে পারছি না। যাই হোক, 43 মিনিটে এই আলোচনায় যে বিষয়গুলো মানুষ বিশ্লেষণ করার চেষ্টা করছেন, যে বিষয়গুলো বেরিয়ে আসছে নানান মতামতের ভিত্তিতে, এক নম্বর হচ্ছে তিনি ছাত্র সমন্বয়কদের পছন্দ করছেন না। ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন কোনো দলের যাতে কোনো ধরনের উত্থান ঘটতে না পারে সে ধরনের কোনো মেসেজ খালেদা জিয়াকে দিয়েছেন কিনা, অথবা খালেদা জিয়ার বা বিএনপির যে বর্তমান অবস্থান সমন্বয়কদের বিরুদ্ধে সেই বিষয়ে তার সমর্থনের কথা তিনি জানিয়েছেন কিনা। আলোচনায় বর্তমান সরকারের যে নানান ধরনের ব্যর্থতা, নানান ধরনের বিশৃঙ্খলা, সে বিষয়ে তিনি তার মতামত বিএনপির কাছে তুলে ধরেছেন খালেদা জিয়ার মাধ্যমে। এবং যে বিষয়টি খুব বড় আকারে আসছে, গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যে বাংলাদেশ সফর করে গেলেন, সেই সফরের মাঝখানে কোনো ধরনের শিডিউল ছাড়া বিক্রম মিশ্রি নাকি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন এবং এটি ওপেন সিক্রেট করেছেন। কিন্তু কী কথা হয়েছে তা আমরা কেউ নিশ্চিত নই। এবং ওয়াকারুজ্জামান সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে ভারতের পক্ষ থেকে যে ধরনের মেসেজ তিনি পৌঁছে দিয়েছেন সেগুলোই নাকি তিনি বাস্তবায়নের চেষ্টা করছেন এবং সেইগুলো নিয়েই খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন, এরকম বিষয় আলোচনা আসছে।
আর যদি আসছে যে দ্রুত নির্বাচন দেওয়া যায় কিনা, যেহেতু বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, তাদের সাথে একমত পোষণ করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখটি কবে নাগাদ হতে পারে সে বিষয়ে হয়তো মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে প্রধানের পক্ষ থেকে, অথবা তিনিও তার নিজের মতামত দিয়েছেন। এর আগে রয়টার্সের কাছে তিনি নিজের যে মন্তব্য তুলে ধরেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, সেপ্টেম্বরে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। পরবর্তীতে গত বিজয় দিবসে 16 ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা যে সম্ভাব্য একটি টাইম ফ্রেমের কথা জানিয়েছেন 2025-এর শেষে অথবা 2026-এর প্রথমার্ধে, সেখান থেকে তাদের বা সেনাপ্রধানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে মিলে যায়, সেটিকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যে 2025-এর ডিসেম্বরের মধ্যে কতটা দ্রুত নির্বাচন করা যায় সে বিষয়ে হয়তো তিনি আলোচনা করে থাকতে পারেন। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগের বিষয়েও আলোচনা হয়েছে। এই ধরনের গুঞ্জন, এ ধরনের ধারণা অনেকের পক্ষ থেকে উঠে আসছে এবং আমি নিজেও এই বিষয়ে কথা বলেছি। বিদেশে যাওয়ার কথা রয়েছে চিকিৎসার জন্য আগামী সোমবার খালেদা জিয়ার, এবং -2 ফর্মুলা থেকে তিনি বিদেশে গেলে আর ফিরে আসতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। সেদিক থেকে কি সেনাপ্রধান কোনো ধরনের নিশ্চয়তা দিতে গেছেন যে না তিনি যেতে পারেন অথবা যাওয়ার দরকার নেই, এ ধরনের কোনো মন্তব্য করেছেন কিনা, এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয় নিয়েও প্রশ্ন উঠছে। এখন বিষয় হচ্ছে যে এইগুলোর পাশাপাশি ভারতের বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ সেটিকে কিন্তু বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। এই ধরনের এটিকে নিয়ে নানান ধরনের মন্তব্য এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন ভারতের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজার যেটি রাখা হয়েছে একটি রিপোর্টকে কেন্দ্র করে, এ বিষয়ে রিপোর্টটি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে খালেদার দল। এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আবার সেনার ভূমিকা সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে জেনারেল ওয়াকারের ভূমিকা প্রশংসিত হয়েছে। ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজের এই প্রাক্তনী বা সাবেক শিক্ষার্থী বা ছাত্র একসময় হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি সিদ্ধহস্ত। খালেদার সঙ্গে তার বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা। মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে আনন্দবাজারের রিপোর্টের মাধ্যমে ভারতের পক্ষ থেকে। আবার এর আগে যেহেতু প্রথম আলোর সঙ্গে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে প্রথম আলোতে, সেখানে ভারত প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের স্বার্থে একে অপরকে প্রয়োজন। সেটিকে কেন্দ্র করে আবার হিন্দুস্তান টাইমস যেই ধারণা দেওয়ার চেষ্টা করেছে তাদের একটি রিপোর্টে সেখানে বলা হচ্ছে যে বুধবার বাংলাদেশে একটি নেতৃস্থানীয় বাংলা পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকারে ভারতে হাসিনার উপস্থিতি এবং বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের কথা বলা হয়নি। আসলে প্রথম আলোর এই সাক্ষাৎকারে সেনাপ্রধান এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি। যেহেতু মন্তব্য করেননি, এটা নিয়ে আবার হিন্দুস্তান টাইমস কীভাবে তাদের মন করা ব্যাখ্যা দিচ্ছেন এটি আমরা ঠিক বুঝতে পারছি না। সেখানে দুই দেশের সম্পর্কে কথা বলেছেন, আগামী দিনে ন্যায্যতা ভিত্তিক দুই দেশের সম্পর্ক নির্ধারিত হবে এ বিষয়ে কথা বলেছেন। মোদ্দা কথা, সেনাপ্রধান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার ব্যক্তিগত মতামত যেটি, যে বিষয়গুলো আলোচনায় এসেছে, নানান বিষয়ে গুঞ্জন চলছে, তার কোনোটি আমি নেগেটিভলি নিতে চাই না। অবশ্যই সবকটি আমি ইতিবাচকভাবে নিতে চাই। এবং প্রথমেই বলছিলাম যে জামাতের বা হিজবুত তাহরির পক্ষে সেনাপ্রধান কাজ করছেন, এরকম একটি মতবাদ দাঁড়িয়েছে। কেন এরকমটা মনে করা হয়? 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন যে সাংবাদিকদের সামনে তিনি যে কথাবার্তাগুলো বলছিলেন নিজের অবস্থানের কথা তুলে ধরে, সেখানে প্রশ্ন ছিল যে সেনানিবাসে বৈঠকে কোন কোন দল অবস্থান নিয়েছে। তার মুখ থেকে জামাতের প্রসঙ্গে প্রথমে বেরিয়ে এসেছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। আরও নানান বিষয়ে তাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন বা সেনাবাহিনীর কারণেই তাকে পালাতে হয়েছে, এরকম ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
সেই জায়গা থেকে তার বিরুদ্ধে অনেক রংচং দেওয়ার চেষ্টা করছেন। তিনি স্বাধীনতা বিরোধী পরিবার থেকে এসেছেন, স্বাধীনতা বিরোধী পরিবারে তার জন্ম। আবার যেটি বলা হচ্ছে যে ভারতের দাবিদারি করছেন, সেই জায়গা থেকে সেনাপ্রধানের যে অবস্থান, আমরা অন্তত দেশের গণতন্ত্রের স্বার্থে তার যে প্রচেষ্টা, সেটিকে আবার ভালো চোখে অনেকে নিচ্ছে না। এবং দ্রুত নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন। দ্রুত নির্বাচনের বিরোধী যারা, তারা আবার এটি প্রচার করার চেষ্টা করছেন তিনি ভারতের তাবেদার। যেটিই হোক, এই মতবাদের পক্ষে বিপক্ষে আমি আপাতত কোনো ব্যাখ্যা দিচ্ছি না। তবে খালেদা জিয়ার সঙ্গে তার যে বৈঠক, এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি। এবং যে আলোচনাই হোক, আমার বিশ্বাস, আমার সমীকরণ, ইকুয়েশন, ফোরকাস্টিং যাই বলুন না কেন, সেটি হচ্ছে যে আলোচনা হয়েছে নিঃসন্দেহে দেশের ভালোর জন্য আলোচনা হয়েছে। এবং নানান সমীকরণ থেকে আমি পরবর্তীতে মেলানোর চেষ্টা করব নিশ্চয়ই সেনাপ্রধান আসলে কোন দিকে রয়েছেন। এখনো পর্যন্ত আমি মনে করি সেনাপ্রধান দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। একটি কথা জানতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে একটা ইউটিউব লাইভে এসেছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম। তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ যে আমি আজকে আপনারা পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন, শোনা আজকে পাসপোর্টের উপরে জিজ্ঞেস, আজকে আমি আবার ডিবি অফিস, আমি পাসপোর্টের উপরে না, আমি এটার উপর উত্তর দেব না। না, আমি এই স্পেসিফিক ক্ষেত্রে আমি আজকে আপনার পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন। আপনি বলেছিলেন যে অবৈধ যারা বিদেশে বাংলাদেশে আছে তারা যেন বৈধ হওয়ার ব্যবস্থা নেয়। আপনি কি এসে দেখলেন যে এই সংখ্যা কি বাড়ছে কিনা, ভিসা নবায়ন করা? না, অবৈধ বলতে আমি কি বলছি যে যেটা আজকে আপনাদের মিডিয়াও মনে আজকে আসছে, আজকে না গতকালকে পেপারে, আজকের পেপারে আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে। তাদের ক্ষেত্রে 31শে ডিসেম্বরের ভিতরে, 31শে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31শে পরে, জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনো যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে, তারা আমরা বিদেশে পাঠাই। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। সেনাপ্রধানকে নিয়ে আপনার কোনো মতামত আছে কি? গণ অভ্যুত্থানের পর সেনা অভ্যুত্থান কি ঘটতে পারে? আপনার কি মনে হয়? লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।